তো এখন এই ব্যাপার হচ্ছে যে এগুলির মধ্যে করা মানে এটাও নির্যাতন। অথচ আমাদের মুসলমান এখানে হিন্দু যারা আছে তারা বলে বঞ্চিত হচ্ছে, আমরা এটা হচ্ছে সেটা হচ্ছে। ওখানে একটা মুসলমান যদি তার ডিগ্রি নিতে হয় তাহলে সে আবেদন করতে হবে। এটার বিপক্ষের বিষয় না, এখন এটা সরকারে ওইসবের সরকার করতে দেয় না, কিন্তু মানুষ তো ইন্ডিয়ান জিনিস কিনে নেয়। মানুষ তো চিকিৎসার জন্য যায় নাই। ওদের দেখো তুমি, ওদের টেলিভিশনে কি আছে, রিক্সাওয়ালারা বলছে আমরা নাগাই আছি। এয়ারপোর্টে বলছে যে আমি একটা ফাইল পাঠাবো, তুমি এটা সাইন করে দিস। উনি তুই করি বলতো, বলে স্যার সাইন, উনি শুনে নেয় ভালো করে কথাটা, ফাইল পাঠাবে বলছে, মনে করছে পাঠাবে, স্যার আমি তো সাইন করে দিছি। বলে বেটা আমি তো তোর ফাইলে পাঠানো, তুই সাইন করলি কেমনে করে? যে ওয়াকফটা কি, ওয়াকফ হলো, মনে করো আমার 100 বিঘা জমি আছে, যেমন আমার নিজেরও ওয়াকফ আমরা স্টেট করে দিচ্ছি, আমার পৈতৃক সম্পত্তিটা আমি ওয়াকফ করে একটা দিচ্ছি, সম্পত্তিটা আমার, আমি ওটার একটা মোতোয়ালি নিয়োগ করে দেবো, এটা নীতিমালা নিয়োগ করে দেবো, এটা সম্পূর্ণ যেহেতু আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি জনকল্যাণের জিনিসটা ব্যবহার করবো। তো জনগণ, আমাদের সরকারের একটা ওয়াকফ স্টেট আছে, এই যে ধরনের গুলি তারা একটা নিয়ন্ত্রণ নীতিমালাগুলি তারা দেয়। তো সম্পত্তিটা হলো মুসলমানের, মুসলমান তার এটা পরিচালনা, তার আপনার তার এই ওয়াকফটা, তার সম্পত্তিটা কে কিভাবে পরিচালনা হবে, কোন কল্যাণে কি হবে, তার আত্মীয় স্বজনের জন্য কি হবে, সেটা সে নির্ধারণ করবে। এখন এখানের মধ্যে তারা নতুন করে মুসলমানদের জন্য এটা নিষ্পেষণ এবং এটা নির্যাতনমূলক এই যে তারা করছে, ইন্ডিয়া যেটা করছে। এখন আমার সম্পত্তি আমি জনকল্যাণের জন্য ব্যয় করলাম, তো এখানে আমার এটা পরিচালনা কি হবে না হবে সম্পূর্ণ হবে আমার যেহেতু ব্যক্তিগত রাষ্ট্রের কোনো সম্পত্তি না। তো এখন তারা এখানে ঢুকাইছে, যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদ আছে একটা, তাদের পরিষদের কোনো মুসলমান সদস্য ওখানে যাইতে পারবে না। কিন্তু এরা এখানে করতেছে কি, এখানে অন্য ধর্মের লোক প্রশাসক করবে, সম্পত্তি হলো মুসলমানের, সে ওয়াকফ আইন করে ওটা তাদেরকে করতেছে। এটা তো বিবর্তনমূলক, এবং এটা তো তখন আর কেউ জনকল্যাণে যাবে না, তখন ওয়াকফ বন্ধ হবে। এটা কি হবে, যে নির্যাতিত বঞ্চিতরা যে সুবিধা পাইতো সেটা থেকে বঞ্চিত হবে। এটা পরোক্ষভাবে তারা এটা করছে। এই যে আমাদের দেশের হিন্দুরা যে চিৎকার মারে যে আমাদের এটা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের কত পার্সেন্ট? আমরা 5%, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলে আমাদের 5%। কিন্তু এখানে দেখো আমাদের কতগুলি সচিব চেয়ারম্যান হইতে শুরু করে প্রতিটা মন্ত্রণালয় দেখো আমাদের আছে। অথচ এই যে এত বড় একটা 30 কোটি মুসলমান, একটা কিন্তু হিন্দু সেক্রেটারি নাই, একটা মন্ত্রী নাই। মোদী গভর্নমেন্টের আমলে একটা এমপি তার পার্টি থেকে একটা মুসলমান এমপি হয়নি। ওখানে ওয়াসি, বেরসের ওয়াসি ওখানে, তাও একটা রাজ্যের, কলকাতা একটা রাজ্য, এখান থেকে তারা চেষ্টা করে কিছু লোক রাখছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এটা নাই। তো এখন এই ব্যাপার হচ্ছে যে এগুলির মধ্যে করা মানে এটাও নির্যাতন। অথচ আমাদের মুসলমান এখানে হিন্দু যারা আছে তারা বলে বঞ্চিত হচ্ছে, আমরা এটা হচ্ছে সেটা হচ্ছে। ওখানে একটা মুসলমান যদি তার ডিগ্রি নিতে হয় তাহলে সে আবেদন করতে হবে, তার মানে তাকে বাচ্চা বেশি হইলে 2টার পরে ওটা আবেদন করতে হবে, 3টা বাচ্চা নিবা তুমি। কিন্তু আমরা কোনো হিন্দুদের কোনো বাচ্চা কয়টা হবে না হবে এটা কি এখানে কোনো আইন করতেছি আমরা? ওখানে গরুর মাংস খাবে, এটা স্বাধীনতা, পৃথিবীর কোথায় না এরকম অসভ্য জাতি। সেখানে গরুর মাংস খাচ্ছে, এই কথা নিয়ে পিটাই মানুষ মেরে ফেলতেছে, মোম জাস্টিস হচ্ছে। তো এরা এসবগুলি করতেছে, আর আমাদের এইসব লোকগুলি এখানে যারা আছে, যে হিন্দু কমিউনিটির যে নেতারা আছে ধোয়া তুলবে, এখানে সারা সব সর্বস্ব হচ্ছে। সর্বস্ব থাকো কেন ভাই, ওখানে যাও কেন, যেখানে আরাম পাও এখানে যাও, তো যাচ্ছ না তোমরা। তো এই হলো ঘটনা। এখন এখানে এরা তো করবে, কারণ এই মোদী গভর্নমেন্টের আগে ভারতের একটা যে সভ্য সিভিলাইজ একটা কান্ট্রি হিসেবে যারা করছে, তারা সারা বিশ্বের মধ্যে তারাই তো আবার অনুরোধ করে যে এখানে সংখ্যালঘুদের উপরে যাতে নির্যাতন না হয় বাংলাদেশে। ওই তো আমি ওই দিন একটাকে বললাম যে চলো যাই, আমি তোমার কাশ্মীরে কি করতেছো দেখি। তোমরা যদি কিছুই সম্পর্ক তাহলে তাহলে ওই কাশ্মীরে কি করতেছো, তেলেগুতে কি করতেছো, কলকাতা কি করতেছো, মণিপুরিতে কি করতেছো, চলো যাই দেখি কি করতেছো তোমরা এখানে। তো সে খাচ্ছে গাঁজা, আমার সিগারেট খাওয়ার কথা, আমার বিচ্ছিন্ন ঘটনা যে একটা হলে এটা তুলে সামনে আনছে। আসল কথা হলো যে মুসলমানদের এখন সব দিকে বিপদ। এই এর মধ্যে আমার মুসলমানদের ইউনিটি নাই। এই যে ইসরায়েলকে আমরা যেহেতু সরাসরি যুদ্ধ অস্ত্রতে আমরা পাবো না, বিজ্ঞানে আমরা পারবো না, কিন্তু অর্থনৈতিক যুদ্ধ তো আমরা ডিক্লেয়ার করে দিতে পারবো। ওদের সকল মুসলিম কান্ট্রি, এতগুলি লোক সারা বিশ্বে, এরাও যদি ওদের করে দিতে, তাহলে তো কোথায় মার্কেটিং করবে তারা? তারপর সাথে সাথে যদি আমরা একটা এরকম একটা মেসেজ দিতে পারি যে ইসরায়েলের অন্যায়কে যারা সমর্থন করবো তাদের লোক, তাদের থেকেও আমরা কোনো কিছু কিনবো না, তাহলে দেখো ত্রাইতে হবে, এটা চিন্তা ভাবনা করে সমর্থন করবে। যেমন আমেরিকাকে আমরা কেন, আমেরিকার ড্রাস্টিক অ্যাকশন নেই বিদায় তো আমেরিকা লেজুবৃত্তি করে, ব্রিটেনের মতো লোক আমেরিকা লেজুবৃত্তি করে। কারণ কি? কারণ হলো ওই সুযোগ তারা বন্ধ করে দিবে। তো এখন এই যেটা আমি এর আগে বলছিলাম, তোমার অনুষ্ঠানে বলছিলাম যে আমাদের কিছু, কিন্তু সে আমেরিকার বিপক্ষে কি আমরা আসলে যেতে পারবো কিনা, যে আমেরিকার, না আমরা আমেরিকার পক্ষে বিপক্ষের বিষয় না, এখন এটা আমরা সরকারের যেখানে কিছু না। ভারতের বিপক্ষে যেতে পারি না, সেখানে আমেরিকার না না বিপক্ষে। আমরা ভারতের বিপক্ষের বিষয় না, এখন এটা সরকারে ওইসবে সরকার করতে দেয় না, কিন্তু মানুষ তো ইন্ডিয়ান জিনিস কিনে নেয়, মানুষ তো চিকিৎসার জন্য যায় না। ওদের দেখো তুমি, ওদের টেলিভিশনে কি আছে, রিক্সাওয়ালারা বলছে আমরা নাগাই আছি, ট্যাক্সি কেবালারা ভাড়া পাচ্ছে না, হাসপাতালগুলি চলতেছে না। আমাদের এখানে ঈদের সময় হাজার হাজার কোটি টাকা লেহেঙ্গা ফেহেঙ্গা এইসবগুলি আসে, তারা আগে এটা সিনেমার এর মধ্যে ছেড়ে দিয়ে আমাদের বাচ্চারা
তুমি দেখছো আমাদের দেশের ওই লেহেঙ্গার জন্য আত্মহত্যা করছে, এরকম এরকম ঘটনা তো ঘটছে আমাদের এখানে। ওই হুম মনস্তাত্ত্বিক একটা ইয়ে করে দেয় তারা, সাইকোলজিক্যাল একটা ইয়ে করে দেয়, এগুলি আগে প্রসারে প্রসার। যেমন পচা সাবানের তুমি প্রসার করলে দেখো পচা সাবান নাম হচ্ছে পচা সাবান, কিন্তু এটা বেশি চলতেছে, প্রসারে প্রসার হচ্ছে। তো ওরা কিন্তু ওদের অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে আর গুজবের ব্যাপারে ওদের চেয়ে সারা বিশ্বের মধ্যে তারা চ্যাম্পিয়ন। তো এখন আমাদের যদি দেশপ্রেম থাকে, আমাদের এখানে রাজনীতি নেতৃত্বরা যদি এটা করে যে আমরা ওটা যখন পারবো না, তাহলে আমার কৌশল কি, আমি সার্ভাইভ করতে গেলে কি করতে হবে আমার? অনেক সময় ডাকাতের আল্লাহ বলে গেলে বা গোলাগুলির মধ্যে পড়ে মানে মাথাটা লুকাইয়া কোনো রকম অক্সিজেন নিয়ে বাঁচতে থাকে পানির মধ্যে যায়। তো এখন আমাদের যে এই যে শুধু দিকে আমাদের সারাশি আক্রমণ হচ্ছে মুসলমানদের উপর, তাহলে আমাদের মুসলমানদের বাঁচার উপায়টা কি? তো সেইখানে আমাদের যা সমর্থ আছে সেই সমর্থ নিয়ে তো আমরা আগাইতে হবে। তাহলে আমাদের সমর্থ কি আছে? অর্থনৈতিক ওয়ার, সাইকোলজিক্যাল ওয়ার, আমরা মুসলমানদের ইউনিটি, এগুলো তো আমাদের নিয়ে আসতে হবে সামনে, তাহলে আমরা সার্ভাইভ করতে পারবো। আর আমাদের কোরআনে বলা আছে যে এই সময়টুকু মুসলমানের বিপর্যয় সময়, আবার সারা বিশ্ব কন্ট্রোল করবে মুসলমান নেতৃত্ব দিবে, ইমাম মাহাদি আসবে। এগুলো তো আমাদের আগে বহু আগে এই ঘটনাগুলি আমাদের কোরআনে কিন্তু বর্ণনা আছে। তো সেই জন্য আমাদের ওই কোরআন অনুসারে যদি আমরা প্রস্তুতি নিতে থাকি, বা এখন আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতেছি, হ্যাঁ, মানুষের যখন একটা সমস্যা পড়ে যায়, তুমি কি করো? তোমার ব্যক্তিগতভাবে চিন্তা করো। তোমার বাসায় যদি কেউ বলে, আশা বলে যে তোমার পানি থাকবে না আগামী 1 সপ্তাহ, তুমি কি করবা? গটি বাটি লোটা যা আছে সবগুলো ভরাট করে রাখবা। কি জন্য? তোমার আপদকালীন প্রস্তুতি থাকবে। তো মুসলমানদের আপদকালীন প্রস্তুতিটা কি, সেই ব্যাপারে আমাদের কোন নেতা, আমরা অনেক নেতাই আমাদের মুসলমানদের মধ্যে আছে, আমরা আছে, আমাদের ইউনূস সাহেবও আছে। তো এইটার জন্য আমাদের জাতি এটা প্রস্তুত করে তুলে সরাসরি যুদ্ধ করার দরকার নাই, পরোক্ষ যুদ্ধ আমরা যাইতে পারি। কেন মনে করি না? কারণ এদের পলিসি কারো ব্যক্তি মানে কারোর সাথে, যার সাথে যার সম্পর্ক, যেমন কলিমুল্লাহ ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এখন তুমি একটা কইয়া ওনার কি আমার থেকে সরাইতে পারবা? ওনার দীর্ঘদিনের থেকে আমার সাথে একটা সম্পর্ক, এবং উনি আমার সম্বন্ধে জানে। তুমি তো কোনো কিছু কইলে, হুইসপারিং করলে কি উনি শরীর পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। আমাকে তুমি আরেকজনের বিরুদ্ধে মিছিল করো ওনার বিরুদ্ধে, আমি তো এটা যাবো না, আমি ওটা নিবই না, গ্রহণ করবো না। এমনও ঘটনা গেছে আমার একজনে, যেমন আমাদের স্পেশাল, আমাদের এখন অ্যাসিস্ট্যান্ট হয়েছে মনির হায়দার একটা নিয়াজ সাহেব ডাক্তার একটা নিয়াজের ব্যাপারে বলতে গেছে। আমি বললাম, মনির সাহেব, আপনি থেকে শুনে আমি ডক্টর নিয়াজ সম্বন্ধে ধারণা নেই। এই যে আমাদের এখন বিশেষ সহকারী, আমি হুম শুনলামই না। সে টেলিফোন করে আমার বলে, শুনেন না পাঠাবে, একটু শুনেন না। আমি শুনবোই না। আমি কলিম ওই নামে বললাম, আমি তোর উদাহরণ দিলাম। তাহলে এখন একটা হাসিনার সাথে তাদের একটা সম্পর্ক, কারণ হাসিনা হুম যে বেনিফিটটা দিছে, বাংলাদেশের কোনো একটা পাগল এই বেনিফিট দিতে পারে, নিজের রাষ্ট্র স্বার্থ জলাঞ্জলি দিয়ে এটা দিবে। তা তো এটা তো তাদের মনোবেদনা তো আছে। এখন তো আগে যা বলতো তাই করে দিত তারা, বলার আগে মোদি যা বলতো এর আগে এটা করে দিত। একবার আমি মহমুদুল্লাহকে বঙ্গবন্ধু এয়ারপোর্টে বলছে যে আমি একটা ফাইল পাঠাবো, তুমি এটা সাইন করে দিস। উনি তুই করি বলতেন, বলে স্যার সাইন, উনি শুনে নাই ভালো করে কথাটা, ফাইল পাঠাবে বলছে, মনে করছে পাঠাবে, স্যার হয়তো সাইন করে দিছি। বলে বেটা, আমি তো তোর ফাইলে পাঠানি, তুই সাইন করলি কেমনে করে? হুম হ্যাঁ, তো ফাইল তো পাঠাবো। তারপরে মোহাম্মদুল্লাহ প্রেসিডেন্ট, হুম এই অবস্থা। এখন রাষ্ট্রপতি নাম্বার 1 ব্যক্তি, উনি আগে থাকবে, উনি ওই বঙ্গবন্ধুর আগে কোনোদিন এয়ারপোর্টে যাইতেন না। উনি দুইবার একবার বসে মিডিয়া তো আসছে, এই তুই সামনে থাক। কিছু কিছু লোক আছে এরকম, এইরকম কিছু ব্যক্তিগত বিষয় আছে। তো এখন যে স্বার্থ দিছে, ওরা একমাত্র সরবে না। এখন ওনারা, মোদী এখন চিন্তিত হয়েছে কেন? যেহেতু আন্তর্জাতিক আদালতে হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা কোনো হিসেবে একটা ভালো কাজ করছে, যেটা যেটা বলবে না যে পলিটিক্যাল প্রতিহিংসার জন্য তুমি করছো। যেটা আন্তর্জাতিক আদালতে যে মামলা হয়েছে, জাতিসংঘের তরফ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত চলে আসে, উনি যে খুন করছে এটা অনেকগুলি তথ্য উপাত্ত এসে গেছে। এখন মোদী তো সহযোগী হিসেবে আসে যাবে, তাহলে তার সমস্যা হবে, এবং আগামীতে সেই ইলেকশন উইন করবে না।